স্বাগত নিউজ 24 প্রবাসীর সংবাদে। সঙ্গে আছে আমি সিরাজুল মনিরা। জোহরান মামদানির নেতৃত্বে নিউ ইয়র্কের উন্নয়ন নিয়ে শঙ্কা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন তোলেন শহরের অবকাঠামো পরিকল্পনা নিয়েও। যদিও বাসিন্দাদের বুলিংকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান নিউ ইয়র্কের নতুন মেয়র। এদিকে মামদানির করা প্রতিশ্রুতি বাস্তবায়ন সহজ হবে না বলে মত বিশ্লেষকদের। নিউ ইয়র্কের নতুন মেয়র হিসেবে জোহরান মামদানির ভূমিধস জয় কিছুতেই মানতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন সময় তাকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করে আন্তর্জাতিক মহলের আলোচনার কেন্দ্রে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে মামদানির নেতৃত্বে নিউ ইয়র্কের উন্নয়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেন ট্রাম্প। প্রশ্ন তোলেন শহরের অবকাঠামো পরিকল্পনা নিয়েও। এই পরিস্থিতিতেও সাহসিকতার পরিচয় দিলেন নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র। বাসিন্দাদের বুলিংকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মামদানি। আমরা আর ভয় দেখানো রাজনীতির শিকার হব না। যারা হুমকি দেয় তাদের প্রতিহত করার সময় এখন। প্রেসিডেন্ট আসলে এমন একজন মেয়র চান যিনি নিউ ইয়র্কের জনগণের স্বার্থ নয়, বরং ওয়াশিংটনের রাজনৈতিক স্বার্থ রক্ষা করবেন। এদিকে মামদানির স্বপ্নের নিউ ইয়র্ক সিটি গড়ে তুলতে প্রয়োজন সময়, পরিকল্পনা এবং বাস্তববাদী নীতি। রাতারাতি কোনো পরিবর্তন সম্ভব নয় বলে মত রুজ কলেজের যোগাযোগ বিভাগের চেয়ারম্যান এরিক গ্যান্ডারের। সাশ্রয়ী মূল্যের আবাসন তৈরি করা নিউ ইয়র্কের মতো জনবহুল ও ব্যয়বহুল শহরে অত্যন্ত কঠিন। তেমনি দ্রুত ও বিনামূল্যের বাস সেবা চালু করা একটি সাহসী কিন্তু জটিল উদ্যোগ, যা ছোট শহরগুলোই সম্ভব হলেও নিউ ইয়র্কের পরিবহন কাঠামোতে তা বাস্তবায়ন করা কঠিন হবে। নানা আলোচনা সমালোচনার মধ্যেও মামদানি তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে বলে আশাবাদী নিউ ইয়র্কের বাসিন্দারা। আফরিন মৌ, নিউজ 24। অভিবাসীদের ঢল থামাতে অভিবাসন নীতিতে পরিবর্তন আনছে কানাডা সরকার। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানায়, শিক্ষার্থীর পরিবর্তে বেশি সংখ্যক দক্ষ বিদেশি গবেষক গ্রহণের পরিকল্পনা করছে অটোয়া। সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন। উচ্চশিক্ষা লাভের আশায় প্রতি বছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কানাডায় পাড়ি জমান বহু শিক্ষার্থী। তবে এ পথ কঠিন করছে দেশটি। এবার অভিবাসীদের ঢল থামাতে অভিবাসন নীতিতে পরিবর্তন আনছে সরকার। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানায়, বিদেশি শিক্ষার্থীর পরিবর্তে বেশি সংখ্যক দক্ষ বিদেশি গবেষক গ্রহণের পরিকল্পনা করছে অটোয়া। প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন সরকারের প্রথম প্রস্তাবিত বাজেটে এই পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। বাজেট অনুযায়ী আগামী অর্থ বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 1000-এরও বেশি দক্ষ গবেষক আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ প্রকল্পে বরাদ্দ হয়েছে $120 কোটি। বাজেটের নথিতে বলা হয়, এই গবেষকদের জ্ঞান ও দক্ষতা কানাডাকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখবে এবং অর্থনীতিকে আরো সমৃদ্ধ করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের H-1B ভিসা প্রকল্পের আদলে কানাডাও শিগগিরই দক্ষ গবেষক ও কর্মীদের জন্য নতুন ভিসা প্রোগ্রাম চালু করতে যাচ্ছে বলেও জানানো হয়। সরকারের বাজেট পরিকল্পনা অনুযায়ী 2026 থেকে 2028 সাল পর্যন্ত প্রতি বছর সর্বোচ্চ 3,80,000 নতুন অভিবাসীকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে। অন্যদিকে অস্থায়ীভাবে বসবাসরত অভিবাসীদের সংখ্যা ধীরে ধীরে কমানো হবে। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে কানাডা বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন ইউনিভার্সিটিজ কানাডা। আফরিন মৌ, নিউজ 24। 2040 সালের মধ্যে জাপানে 1,10,00,000 জনশক্তির ঘাটতি পূরণে পদক্ষেপ নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশটির শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে নাগোয়া শহরে অনুষ্ঠিত হয় অত্যন্ত সম্ভাবনাময় উৎস শীর্ষক সেমিনার ও পরবর্তী ম্যাচিং ইভেন্ট। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নেয়ামতুল্লাহ ভূঁইয়া। এতে অংশগ্রহণ করে প্রায় 250টি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং জাপানি নিয়োগকারী সংস্থা। মালদ্বীপে আন্তর্জাতিক শিক্ষা মেলা ভাড়া এক্সপো 25-এ অংশগ্রহণ করাচ্ছে বাংলাদেশ। দেশটির তরুণ শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের সুযোগ করে দিতে এ মেলার আয়োজন করে দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়। স্থানীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি অংশ নিয়েছে বাংলাদেশ, সৌদি আরব, ভারত সহ বেশ কয়েকটি দেশ। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট।
আন্তর্জাতিক শিক্ষা মেলা ভাড়া এক্সপো 2025-এর উদ্বোধন করেন মালদ্বীপের ফার্স্ট লেডি সানজিদা মোহাম্মদ। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। স্থানীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ, সৌদি আরব, ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা সহ বিশ্বের আরো বেশ কয়েকটি দেশ। সারা মালদ্বীপ স্বীকার করে যে বাংলাদেশি প্রতিষ্ঠাতার একটা কলেজ, যে কলেজটা নাকি মালদ্বীপের শিক্ষাঙ্গনে 19 বছর যাবৎ অবদান রাখছে, 17টা দ্বীপে আমাদের শিক্ষা প্রসার দিয়েছে। ফার্স্ট লেডি উদ্বোধনের পর বাংলাদেশ হাই কমিশন স্টল পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে উদ্যোগ ও অগ্রগতির বেশ প্রশংসা করেন তিনি। এখানে আমরা মালদ্বীপের যে তরুণ শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে বাংলাদেশে যে উচ্চশিক্ষার যে সুযোগ সুবিধাগুলি রয়েছে সেটি আমরা অবহিত করছি। মালদ্বীপ আমাদের একটি বন্ধুপ্রতিম দেশ, আমাদের দেশে মালদ্বীপ থেকে শিক্ষার্থীরা যায়। আমরা চাচ্ছি যে সেখানে শিক্ষার্থীদের পরিমাণ যেন আরো ভবিষ্যতে বৃদ্ধি পায়, এই কারণে আমরা তাদেরকে যে ইনফরমেশনগুলো আছে সেটি শেয়ার করছি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি ও গবেষণার সুযোগ দিচ্ছে, যা মালদ্বীপের শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশি সন্তানদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। প্রবাসীরা আশা করছেন বাংলাদেশ শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মালদ্বীপের জাতীয় উন্নয়নে বিশ্বস্ত অংশীদার হয়ে এই শিক্ষা মেলায় অগ্রণী ভূমিকা পালন করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপনা নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের দাবিতে লন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হোয়াইট চ্যাপেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি মোহাম্মদ আবুল লেইজ। সঞ্চালনা করেন শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলওয়ার হোসেন। এ সময় 24 নভেম্বর ইস্ট লন্ডনে যুক্তরাজ্য প্রবাসী সুনামগঞ্জবাসীকে নিয়ে সমাবেশের আয়োজনের সিদ্ধান্ত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল একটি সমাজ গড়ে তুলেছিলেন। লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদ কনফারেন্স হলে এই কথা বলেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। খেলাফত মসজিদ লন্ডন মহানগর শাখা আয়োজিত সিরাতুন নবী সম্মেলনে তিনি আরো বলেন, মহানবী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন লন্ডন মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক। এছাড়া যৌথ পরিচালনা ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা জাবির আহমদ ও মাওলানা দিলওয়ার হুসাইন। মালয়েশিয়ার মুজাফফরিয়া ইন্টারন্যাশনাল HDN BHDর উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়ালালামপুরের মসজিদ জামেক এলাকায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী। PHG গবেষক মিসবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজাফফরিয়া ইন্টারন্যাশনাল HDN BHDর চেয়ারম্যান হাজী সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতারা। দেশ ও প্রবাসের শান্তি সমৃদ্ধির জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিদেশে দলের প্রাথমিক সদস্য ফরম নবায়ন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির উদ্যোগ শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এতে অভূতপূর্ব উদ্দীপনা সৃষ্টি হয়েছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। এই পদক্ষেপ প্রবাসীদের মাঝে নতুন রাজনৈতিক প্রাণচাঞ্চল্য তৈরি করেছে বলে মনে করছেন নেতাকর্মীরা। সেই সঙ্গে আগামী নির্বাচনে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী সূচনা হবে বলেও মত তাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরুল ইসলাম এনাম, আহ্বায়ক কমিটির সদস্য এবং সঞ্চালনা করেন প্রকৌশলী মাহে আলম। যারা গণভোটের দাবিতে আন্দোলন করেছে তারা সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অন্তর্বর্তী সরকারও ভোট বানচালের পরিবেশ তৈরির সুযোগ দিচ্ছে। শুক্রবার বিকেলে নয়াপল্টনে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালির আগে সমাবেশে এই অভিযোগ করেন তিনি। দৃঢ়তার সঙ্গে বলেন, নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই।
7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করে বিএনপি। র্যালির নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। র্যালিতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা উপজেলা নেতাকর্মীরা সক্রিয় অংশ নিয়েছেন। সরব ছিল যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আসন্ন নির্বাচনের বিভিন্ন প্রার্থীরা শোডাউন করেন এই কর্মসূচিতে, যেখানে নানা রঙের ব্যানার ফেস্টুন আর বিগত সরকারের অপশাসনের কিছু প্রতীকী চিত্র তুলে ধরেন নেতাকর্মীরা। র্যালি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক দিয়ে বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এর আগে নয়াপল্টনে র্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন 7 নভেম্বরের চেতনায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি। বলেন ষড়যন্ত্র থেকে কয়েকটি দল সরে না আসলে বিএনপি রাজপথে নামতে বাধ্য হবে। এই 7 নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনবো। বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আমরা বলে দিচ্ছি, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ষড়যন্ত্র থেকে সাবধান থাকেন। বিএনপি মহাসচিব বলেন, গণভোটের দাবিতে আন্দোলন নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে মেনে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দেরি হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে দলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান বিএনপি নেতারা। 1971 সালে দিশেহারা জাতির পাশে দাঁড়িয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। ঠিক তেমনি 1975 সালের 7 নভেম্বরের বাস্তবতায় রাষ্ট্রের দায়িত্ব পান শহীদ জিয়া। তারপরই দেশ গঠনে সর্বোচ্চ ভূমিকা রাখেন তিনি। তার দল বিএনপি আগামী দিনে বাংলাদেশে যে কোনো সংকট সম্ভাবনায় সামনে থেকে লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছে দলটির নেতারা। সাইফুল ইসলাম, নিউজ 24, নয়াপল্টন, ঢাকা। শোভাযাত্রায় বিএনপির লাখো নেতাকর্মীদের উপস্থিতি পরিণত হয় বিএনপির নির্বাচনী শোডাউনে। নেতাকর্মীরা বলছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাবে বিএনপি। আসন্ন নির্বাচন বানচালের সব চেষ্টা রুখে দেওয়ার প্রত্যয়ে পল্টন মগবাজার হয়ে কারওয়ান বাজারে শেষ হয় বিএনপির 7 নভেম্বরের র্যালিটি। কারাগারের প্রতিকৃতি, তার ভিতরে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার অবয়ব। এই চিত্র বলে দেয় আগামীর বাংলাদেশে স্বৈরাচারের ঠাঁই নেই। বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালিতে বাহারি রঙের শোভা। বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে ঠেকেছে নয়াপল্টনে। আর সবার চোখে মুখে আগামীর স্বপ্ন। 71 পরবর্তী সময়ে দেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল উপেক্ষিত। সেটি 1975-এর 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মধ্য দিয়ে পূর্ণতা পায়। আমাদের যেই চাওয়াটা, নাগরিক অধিকার নিশ্চিত হোক, মানবিক একটা বাংলাদেশ হোক, আর প্রত্যেকটা মানুষ তাদেরকে যেন আমরা জননিরাপত্তা প্রদান করতে পারি। আমার মনে হয় সেই উদ্দেশ্যে আমরা সবাই এগিয়ে চলছি। এই দিনটিকে বিএনপি সিপাহী জনতার আন্দোলনের দিন হিসেবে পালন করেছে, কিন্তু গত 17 বছর ফ্যাসিস্ট বিএনপিকে এইভাবে কোনো প্রোগ্রাম করতে দেয়নি। যারা সেদিন এই সিপাহী জনতা মিলে যারা জিয়া রহমানকে বন্দি দশা থেকে মুক্ত করেছে, তাদেরকে আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। বর্ণাঢ্য এ র্যালি শান্তিনগর হয়ে মৌচাক থেকে মগবাজারের দিকে এগিয়ে যায়। দেশের ভবিষ্যৎ বিনির্মাণে আসন্ন নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে বেছে নেবে, এমন প্রত্যাশা দলের নেতাকর্মীদের।
সকলে মিলে আমরা সবাই যেন সমস্ত বিশৃঙ্খলতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। তারা বাংলাদেশে বসে বিদেশি প্রভুদের ষড়যন্ত্রের মাধ্যমে তারা বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। বাংলাদেশের মানুষ কখনো এটা মেনে নেবে না। সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিকল্প নেই বলেও মনে করেন র্যালিতে অংশ নেয়া নেতাকর্মীরা। র্যালিটি মগবাজার থেকে বাংলা মোটর হয়ে কারণ বাজারে গিয়ে শেষ হয়। সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের তৎকালীন রাজনীতির ব্যবস্থার পরিবর্তন করে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। এ চেতনা ভবিষ্যতে ধরে রাখার প্রত্যয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জিয়াউর রহমানের তৈরি করা রাষ্ট্র কাঠামোর উপরই আজও বাংলাদেশ টিকে আছে, এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংহতির 50 বছর উপলক্ষে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। পলিসিতে এর পরের 50 বছরে নতুন কিছু আসলে কেউ দিতে পারে নাই, ফলে জিয়াউর রহমান যেটা করে গেছেন সেটা নিয়ে আমাদেরকে আজ পর্যন্ত কথা বলতে হচ্ছে, সেটাকেই আবার নতুন করে পুনর্গঠন করার চেষ্টা করতে হচ্ছে। কারণ নতুন কোনো ডিসকোর্স এর পরবর্তী সময়ে বিএনপি অনেকবার ক্ষমতা এসছে, আওয়ামী লীগও ক্ষমতা এসছে, কিন্তু কেউ নতুন কোনো ডিসকোর্স আসলে দিতে পারে নাই, কিংবা রাজনৈতিক ভাবে বিরোধী দল হিসেবেও নতুন কোনো পলিসি, ফরেন পলিসি আসলে কেউ সেভাবে আসলে দিতে পারে নাই। গণসংযোগকালে গুলিবিদ্ধ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে জরুরি ভিত্তিতে তাকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সত্তার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এ নেতাকে দেখতে গিয়ে তার পরিবার ও চিকিৎসকের সঙ্গে কথা বলেন। এরপর তারেক রহমান এরশাদ উল্লাহর ছেলের সঙ্গে কথা বলেন। তিনি এরশাদ উল্লাহর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তাকে সান্ত্বনা দেন। এর আগে বুধবার সন্ধ্যায় পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগের সময় তিনি গুলিবিদ্ধ হন। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। তরুণরা কেমন নেতৃত্ব দেখতে চায় তার মহড়া হয়েছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, স্বৈরাচারকে বিতাড়িত করা তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। জামায়াত ক্ষমতায় যেতে পারে এমন ইঙ্গিত দিয়ে দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচনে ঘটতে পারে মিরাকল। সমর্থিত প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় অর্জন করেছে। ডাকসু, জাকসু, চাকসুর পর রাকসুতেও শিবিরের জয়। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার সংবর্ধনা অনুষ্ঠানে সেই জয় উদযাপন করল শিবির। এ সময় নির্বাচিত ভিপিরা বলেন, নতুন বাংলাদেশের রাজনীতি হবে চাঁদাবাজি, দখলদারিত্ব মুক্ত। যে সকল রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা এসেছে গণভোটের মাধ্যমেই তা বাস্তবায়ন করতে হবে। সংস্কারের যে প্রস্তাবনা এসেছে, রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা এসেছে, সেই সকল প্রস্তাবনা ঠিক করবে জনগণ, গণভোটের মাধ্যমে ঠিক হবে। ছাত্র শিবিরের এই জয়যাত্রায় উজ্জীবিত জামায়াত দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচনে ঘটতে পারে মিরাকল। বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন, এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ। তরুণরা কেমন নেতৃত্ব দেখতে চায় তার মহড়া হয়েছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই তরুণরা আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীর নতুন বাংলাদেশ, বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। সমাপনী বক্তব্যে শিবির সভাপতি বলেন, স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে নির্বাচিত প্রতিনিধিরা শুধু ক্যাম্পাস নয়, দেশ গঠনের ক্ষেত্রেও ভূমিকা রাখবে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট রাখা যাবে না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলা একাডেমিতে
ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ ও আলোচনা সভায় এই কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে প্রধান উপদেষ্টাকেই আদেশ দিতে হবে। গত 16 বছরে সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, মেধার কোনো মূল্যায়ন ছিল না বলেও অভিযোগ করেন তিনি। বলেন, 5 আগস্টের পরও অন্তর্বর্তী সরকার শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর স্বপ্ন দেখাতে ব্যর্থ হয়েছে। দেশে এখনো ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে, জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। আমরা এরকম সরকার চাই না যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না। ক্ষোভ নিয়ে বললেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যদের গুলিতে নিহত ফেলানী খাতুনের বাবা মোহাম্মদ নূর ইসলাম। শুক্রবার মুক্তি পাওয়া জাতীয় নির্বাচন 2026-এর দ্বিতীয় টিজারে এই কথা বলেছেন তিনি। টিজারটিতে সার্বভৌমত্বের প্রশ্নকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণই ঠিক করবে কেমন বাংলাদেশ তারা চান। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে টিজারটিতে স্লোগান দেওয়া হয়েছে, মনে রাখবেন দেশের চাবি এবার আপনার হাতে। সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ নারী ক্রিকেটের দায়িত্বে থাকা বেশ কয়েকজনের বিরুদ্ধে যৌন নিপীড়ন সহ বেশ কিছু গুরুতর অভিযোগ করেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বিসিবি। এদিকে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার ও সাবেক অধিনায়ক জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগে কাঁপছে দেশের ক্রিকেট অঙ্গন। জাতীয় দলের বঞ্চনা নিয়ে ক্ষোভ প্রকাশের পর এবার তিনি তুলেছেন যৌন হেনস্থা, শারীরিক নির্যাতন, দলীয় রাজনীতি ও ক্যারিয়ার ধ্বংসের মতো গুরুতর অভিযোগ। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বোর্ড জানায়, সাবেক নারী দলের এক সদস্যের মাধ্যমে গণমাধ্যমে উত্থাপিত কিছু ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম, অশালীন আচরণ ও নির্যাতনের অভিযোগ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে বোর্ড। অভিযোগগুলোর সংবেদনশীলতা বিবেচনায় বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে তারা। বিসিবির পক্ষ থেকে আরো জানানো হয়, 15 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে তদন্তে প্রভাব ফেলতে পারে এমন অনুমান ভিত্তিক প্রতিবেদন প্রকাশ না করার জন্য। তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বিসিবি। এর আগে এক সাক্ষাৎকারে বাংলাদেশ নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে দলীয় রাজনীতি ও ক্যারিয়ার ধ্বংসের অভিযোগ তুলেছিলেন জাহানারা আলম। যদিও বিসিবি তাৎক্ষণিকভাবে সেই অভিযোগকে গুরুত্ব দেয়নি, তবে আরেক সাক্ষাৎকারে তিনি আরও বিস্ফোরক তথ্য প্রকাশ করেন। জাহানারার সর্বশেষ অভিযোগে নাম এসেছে সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, প্রয়াত নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ, ম্যানেজার ফাইয়াস, কর্মকর্তা বাবু এবং কোচ ইমনের। তাদের বিরুদ্ধে প্রভাব বিস্তার, দলীয় রাজনীতি ও হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি। এর মধ্যে মঞ্জু ও তৌহিদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও করেছেন। ঘটনাটির প্রতিক্রিয়ায় ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সংগঠনটি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসীর সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।